ধর্মীয় বিশ্বাস আর দৈনন্দিন দায়িত্ব। অম্বুবাচীর আগের রাতের দিন ঘরের কাজ, নিয়ম আর নিজেকে প্রস্তুত করে নিলাম। কিভাবে করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো রবিবার, তবে এখন কিন্তু দিন নয়, রাত হয়ে গেছে। তো রাতের বেলা রান্নার প্রস্তুতি করছি। তো কি কি রান্না করব এটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কেনই হঠাৎ করে রাতে রান্নাটা করে রাখছি সবটাই তোমাদের কাছে বলবো। তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো। আর ব্লগটা দেখে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লাগলো। আজকে আমি নতুন একটা তরকারি রান্না করব। নতুন বলতে আগে খেয়েছি, তবে এবছর কিন্তু প্রথম রান্না করছি। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে বাঁশকুড়ুল। তো আমার জানো তো বন্ধুরা অনেকটা প্রিয়, এতটা ভালো লাগে বাঁশকুড়ুল দিয়ে মাংস দিয়ে খেতে, কি বলবো তোমাদের। মাংস থেকেও বেশি জানো তো কুড়ুলগুলা খেতে কিন্তু ভালো লাগে। বাবাইয়ের পাপাকে বলেছিলাম বাঁশকুড়ুল নিয়ে আসার জন্য, তো ও বিকেলবেলায় নিয়ে আসলো। তো এখন দেখো এই যে মাংস দিয়ে রান্না করব। তো বাঁশকুড়ুলগুলো কেটে না জলে ভিজিয়ে রেখেছি, তাহলে বালুটা ছেড়ে দেয়, না হলে অনেক বালি থাকে কিন্তু। আর দেখো আজকের মাংসটা কিন্তু একদম লাল লঙ্কা বেটে রান্না করছি। আর এগুলা কিন্তু শুকনা লাল মরিচ নয়, এগুলা কাঁচা লঙ্কা এনেছিল বাজার থেকে, পেকে জানো তো লাল হয়ে গেছে। আর যখন মশলাটা করেছি দেখলেই তো কতটা লাল হলো। যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা তো জানোই আমাদের ঘরে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারি রান্না হয় না। তবে আজকে কাঁচা লঙ্কাটাই বেটেছি পরে কিন্তু এভাবে লাল হয়ে গেছে। তো দেখো প্রতিদিন যেভাবে মাংস রাঁধি আমরা, এভাবে কিন্তু সব কিছু মশলা দিয়ে মেখে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। বাঁশকুড়ুলগুলো কিন্তু এখন দেব না, একটু পরেই দেব। যখন একটু মাংসটা কষিয়ে আসবে তখন কিন্তু বাঁশকুড়ুলগুলো দেব। তো এখানে দেখো মাংসটা বসিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর দেখো মাংসটা একটু হয়ে এসেছে, এখন এই যে বাঁশকুড়ুলগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। আগামীকাল সোমবার, তো বাবাইয়ের পাপা তো চলে যাবে সোমবারে, তবে ও জানো তো 8টার ট্রেনে যাবে। আমি চাইলে কিন্তু পরের দিন সকালেও মাংসটা রান্না করতে পারতাম, তবে পরের দিনের জন্য আর রাখলাম না, আজকে রাতেই রান্নাটা করলাম। তার কারণ হলো পরের দিন অম্বুবাচী, আর পরের দিন সকাল থেকে কিন্তু আমাদের গৃহিণীদের স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। সকাল সকাল যেহেতু স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসতে হবে, তার জন্য কিন্তু আমি সময় পাবো না মাংস রান্না করার। আবারও ভাত থাকবে, ছেলের স্কুলে টিফিন বানানো, তো সবটা আমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো না। তার জন্য কি করলাম, রাতের বেলায় কিন্তু আমি মাংসটা রান্না করে নিলাম, তাহলে রাতেও কিছু খাওয়া হবে আর পরের দিনের জন্য হয়ে যাবে। একবার ভেবেছিলাম যে স্নান করে রান্না করে নেব, পরে দুপুরবেলা আবার স্নান করে পুজোটা দেব। তবে কেন জানি না একদমই ভালো লাগছে না যে স্নান করব আর পুজো না দিয়ে আমি কাজ শুরু করব, ভালো লাগে না। তো দেখো বন্ধুরা এখন কিন্তু পরের দিন সকাল হয়ে গেছে। প্রথমেই তোমাদেরকে বলি গুড মর্নিং। তো দেখো স্নান সেরে এখন চলে আসলাম আমি ঠাকুর ঘরে। আমি পুজো রেডি করছি আর ছেলেকে বলেছি ফুল তুলে এনে দিতে, কারণ অনেকটা তাড়াহুড়ো করে জানো তো কাজ করছি। রান্নাঘরের তো অনেক কাজ পড়ে আছে, আবার দেখবে অফিসের রান্না টাইমে করে দিতে হবে, ছেলেরও স্কুল, তার জন্য খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি কাজগুলি সারছি। আমার ছেলে যখনই জানো তো বন্ধুরা ফুল তুলে আনে তখন কিন্তু অনেক রকমের ফুল এনে পুজো দিতে দেয়, আর আমি যদি উঠাই 1-2 রকমের ফুল দিয়ে কিন্তু পুজো দিয়ে দিই। ও দেখো অনেক রকমের ফুল এনেছে, আর এত সকাল যেহেতু পুজো দিচ্ছি ফুলগুলি কিন্তু এখনও অবধি ফুটেনি, একটু পরেই ফুটে যাবে। ধর্মীয় বিশ্বাস আর দৈনন্দিন দায়িত্ব, তো প্রতিদিনের দায়িত্ব পালন করতে হবে, সাথে ধর্মীয় বিশ্বাসটাও রেখে কিন্তু কাজ করার চেষ্টা করি। যেটা আমি ছোট থাকতে দেখে এসেছি যে অম্বুবাচীতে কিন্তু আমরা যারা ঘরে গৃহিণীরা থাকি
আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই 4:30টার দিকে স্নান করে তারপরে কাজে ধরি। তো যেটা মাকে দেখেছি সেটাই কিন্তু শিখেছি, তো সেটাই আমি নিয়ম মেনে চলি। তো কারণ এটা যেহেতু ছোট থাকতে থেকে দেখে এসেছি, এখন যদি নিজে না মানি না ভালো লাগে না। নিয়মও মানতে হয় আর সাথে সংসারের কাজও প্রতিদিন যে কাজগুলো এগুলোও করতে হয়, কারণ নিজের দায়িত্বে কিন্তু অনেক কাজ থাকে যেহেতু আমরা ঘরের গৃহিণী। তো অম্বুবাচীর আগের রাতে কিন্তু আমি যে এই কাজগুলো করে রেখেছি তার জন্য কিন্তু আমি অনেকটা আজকে কাজ করতে সুবিধা হয়েছে আমার। পুজোটা দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। তো দেখো ডাল রান্না করলাম আর পাতার বড়া বানিয়েছি। ওই যে গতকালকের আগের দিন বড়া বানিয়েছিলাম, বড়াটা মাখা ছিল কিছুটা, তো বড়া বানালাম, ডাল করলাম আর ছিল মাংস। তো দেখো এখানে অফিসের জন্য ভাত বেড়ে নিচ্ছি আর মেয়েটার জন্য তো টিফিন বানিয়ে নিচ্ছি, খাওয়ানোর সময়ই পাচ্ছি না। তো এখানে দেখো অফিসের জন্য ভাতটা বেড়ে তারপরে ছেলের জন্য টিফিনটা বেড়ে নেব। আর ওরা বাপ ছেলেকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি, ওরা খাবার খেয়ে নিয়েছে। সকালে আমার অনেকটা কাজের তাড়াহুড়ো থাকে, তবে একদিকে ভালো হয়েছে কাজ কিন্তু শেষ হয়ে গেছে, স্নান শেষ, পুজো শেষ, রান্না শেষ। তো এখন দেখো কয়েকটা কাপড় ধুয়ে দিচ্ছি। আর অম্বুবাচীতে কিন্তু আমরা কাপড় আছড়িয়ে ধুয়ে দিতে পারি না, তার জন্য এভাবে হাতের মধ্যে ঘষে ঘষে কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। একবার ভেবেছিলাম কাপড়গুলি ধোবো না, তবে বাচ্চাদের কাপড় না ধুলেও নাই হয়, তার জন্য আমি হাতে ঘষে ঘষে কিন্তু কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। আর এখানে দেখো ছেলেটার মোজাগুলি এতটা নোংরা হয়েছে, এই যে কয়েকটা দিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য জানো তো শুগুলি না ওর নিচে দিয়ে ফেটে গেছে, তো জল ঢুকে মোজাটা এতটা নোংরা হয়ে গেছে। এখন ভালো করে পরিষ্কার করে মোজাগুলি ধুয়ে দিচ্ছি, একদমই কালো দাগটা ছাড়তে চাইছে না, অনেকটা পরিশ্রম হয়েছে জানো তো মোজাগুলি পরিষ্কার করতে। তো দেখো এখানে অনেকগুলো কাপড় ধুয়ে দিলাম। আর তোমরা তো দেখলেই আমি কিন্তু একটা কাপড়ও মাটিতে আছড়াইনি, সব কটা কাপড় হাতে ঘষে ঘষেই কিন্তু ধুয়েছি। অনেকের অনেক রকমের নিয়ম থাকে বন্ধুরা, তবে আমি যেটা ছোট থেকে দেখে এসেছি তো সেটাই কিন্তু আমি পালন করি। তো তোমাদের বাড়িতে কার কী রকম নিয়ম আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমি যতটুকু দেখেছি অতটুকুই কিন্তু আমি পালন করেছি। রান্না আমি সকালেই সেরে নিয়েছি, তবে রান্নাঘর তো আর গুছানো হয়নি, এখন এই যে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, কাজ করতে করতে আমার কিছু বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ি, কারণ আমার অনেক বন্ধুরাই কিন্তু আমার সাথে রেগে আছে যে আমি ওদের কমেন্ট নাকি পড়ি না। প্রতিদিন কিন্তু আমি তোমাদের কমেন্ট পড়ার চেষ্টা করি, তবে 3-4টে করে পড়ার চেষ্টা করি, তারপরে জানো তো আমার অনেক বন্ধুরা রেগে যায়। রাজীব খান আইডি থেকে আমাকে কমেন্ট করেছে, আমি তোমার অনেক ভিডিও দেখেছি, অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি, আমি তোমাকে অনেক দিন ধরে কমেন্ট করি, তোমার আমার ভিডিওর কোনো কমেন্টের আনসার দাও না, তাতে আমার কোনো রাগ নেই দিদিভাই। আমি আগেও না ফেয়ার অ্যান্ড লাভলি লাগাতাম, তবে এখন আর লাগাই না, কারণ আমার মুখে গোটা উঠেছে কি বলবো, এখন আমি লাগাই না। আর তোমার ভিডিও বেশ ভালো লাগে, সম্পূর্ণটাই দেখলাম। আইডিটার নাম যেহেতু রাজীব খান, তো ভাইয়ের নামে হয়তো লেখা আইডিটার নাম, তবে আমাকে কিন্তু কমেন্ট হয়তো দিদিভাই করেছে বা বোন যেই হও। তো খুব সুন্দর একটা কমেন্ট করেছো কিন্তু। আর হ্যাঁ, তুমি যে আমাকে প্রতিদিন কমেন্ট করো, আমি কিন্তু তোমার কমেন্ট পড়ি প্রতিদিনে, আর রিপ্লাই হয়তো দেওয়া হয় না, তবে কয়েকদিন আগে কিন্তু আমি রিপ্লাই করেছিলাম তোমার কমেন্টের, হয়তো তুমি দেখোনি। তোমাকে অনেক 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 ভালোবাসা বোন, আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, সরি গো, তোমার ভিডিওর কমেন্ট হয়তো পড়তে পারিনি, তবে আজকে দেখো তোমার কমেন্টেরও রিপ্লাই দিয়ে দিয়েছি। পূজা লাইফস্টাইল আইডি থেকে বোন আমাকে কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও রোজ দেখি দিদিভাই, খুব ভালো লাগে, তুমি আমার কমেন্ট কেন রিপ্লাই দাও না গো, ভালো আছো দিদিভাই? এই যে বোন, তোমার কমেন্ট আজকে আমি পড়ে নিলাম। জানো তো প্রতিদিন কিন্তু কমেন্ট পড়ি, হয়তো তোমার কমেন্ট আর পড়া হয়নি, সরি গো। তো দেখো আজকে তোমার কমেন্ট পড়ে নিলাম। আর হ্যাঁ, তোমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আমি একদমই ভালো আছি, আর তুমি কেমন আছো এটা অবশ্যই আমাকে জানিও।
দীপক গোগাই আইডি থেকে দাদাভাই আমাকে কমেন্ট করেছে, আমি কেন ক্যান্ডেল জ্বালাই ঠাকুরের কাজে, কেন আমি দিয়া জ্বালাই না। আসলে দাদাভাই আমাদের কিন্তু এমন কোনো নিয়ম নেই যে আমাদের দিয়া জ্বালাতে হবে, মানে প্রদীপ জ্বালাতে হবে। আমরা কিন্তু মোম দিয়েও পুজো দিই, তবে এটা আমাদের কোনো নিয়ম নেই যে প্রদীপ জ্বালিয়ে আমাদের পুজো দিতে হবে। যে সময় যেটা প্রদীপ জ্বালিয়েও দিই, আবার মোমবাতি জ্বালিয়েও কিন্তু দিই। অনেক দিন ধরে দাদাভাই আমাকে কমেন্ট করছেন যে কেন আমি ক্যান্ডেল জ্বালাই, দিয়া কেন জ্বালাই না। তো আমাদের যেহেতু এমন কোনো নিয়ম নেই, তার জন্য কিন্তু আমি মোমবাতি দিয়ে পুজোটা দিই। তো থ্যাংক ইউ সো মাচ দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেটাও স্কুল থেকে এসে পড়েছে। তো এখানে দেখো, এই যে গতকাল ভাত নরম হয়ে গেছিলো তোমাদের বলেছিলাম, তো এই গামলাটা কিন্তু নামিয়ে এটার মধ্যে ভাতগুলি মেলে দিয়েছিলাম। তো গামলাটা আর ধোয়া হয়নি, বাথরুমে ভিজিয়ে রেখেছিলাম। আজকে গামলাটাও পরিষ্কার করে নিলাম। এখন এই যে চলে আসলাম বেডরুমে কিছু কাজ করে নেব। এমনিতে কিন্তু গুছানোই আছে, তো আমার মেয়েটা কিছু আগোছালো কাজ করে নিয়েছে, তার জন্য এখন এগুলাকে গুছিয়ে নেব। ছেলের সবকটা প্যান্ট দেখলে তো কিভাবে নিচে ফেলে দিয়েছে। কয়বার যে আমি এই আলনাটা গুছাই তোমাদের কি বলবো। আলনাটা গুছাই, তারপরে এই যে শোকেসের থেকে বারবার কাপড় বের করে ফেলে। তো কিছু করারও নেই, যেহেতু বাচ্চা মানুষ, আর কিছু বলতেও পারি না, বললেও শুনে না, বুঝে না, আর কি বলবো। তো এখন দেখো গুছিয়ে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। ছেলেটা স্কুল থেকে এসেছে, ওকে বলছি স্নানটা সারো, মায়ের দিকে ঘরটা একটু গুছিয়ে নিই। সকালে যেহেতু ঝাড় দেওয়া হয়েছে, তো এখন আবার গুরু পড়ে আছে, ভালো লাগছে না। হাতে যেহেতু সময় আছে, ভাবলাম ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে ফেলি। অন্য বছর জানো তো বন্ধুরা, অম্বুবাচীতে ঘর থেকে বের হওয়া যায় না, এতটা বৃষ্টি হয়, বৃষ্টির জন্য কিন্তু আমরা বেরই হতে পারি না। তবে এই বছর দেখলে তো বাইরের অবস্থাটা কতটা রৌদ্রের জন্য বাইরে তাকানোই যাচ্ছে না। এত রৌদ্র, এত গরম, কি বলবো। সব কিছু যেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আগে দেখতাম আষাঢ় মাসে, শ্রাবণ মাসে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতো, আর এখন দেখছি আষাঢ় মাসে, শ্রাবণ মাসে বৃষ্টি নেই, রৌদ্র, গরম। তো জানি না কেন এমন হচ্ছে। তোমাদের কার কার এখানে অম্বুবাচীতে বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এখানে কিন্তু বৃষ্টির এক ফোঁটাও পড়েনি, এতটা রৌদ্র, বাইরের অবস্থাটা তো তোমরা দেখছোই, এত রৌদ্র উঠে রয়েছে। আর এই যে সামনের দরজাতে জানো তো কতগুলো জুতো পড়ে আছে, তো সবকটা জুতো নিয়ে এখন ওই দিকের সিঁড়িতে গুছিয়ে রাখলাম। আর যেগুলা নিত্য প্রয়োজনীয় জুতো, এগুলাই কিন্তু এভাবে সামনের সিঁড়িতে রাখলাম। ঘরটা ঝাড় দিয়ে ছেলেটাকে ভাত দিলাম, তো ও ভাত খাচ্ছে। এখন আমি এই যে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ উঠোনের মধ্যে পাতা পড়ে আছে, ভালো লাগছে না। ঘরের সামনেটা আমি সবসময় কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি। তো উঠোনটা ঝাড় দিয়ে এখন ছেলেটাও রেডি হয়ে গেছে, ওকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবো। ছেলেকে টিউশনের জন্য পাঠিয়ে তারপরে কিন্তু আমি খাবার খেতে বসবো। তো সব ডিউটি কমপ্লিট হয়েছে আমার, এখন এই যে দুপুরের খাবারে বসে গেলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানেই শেষ করি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো।